একবার এক বানরের সঙ্গে একটি সুন্দরী মেয়ের বিয়ে হয়েছিল। এটা খুবই অদ্ভুত এবং অবিশ্বাস্য একটি ঘটনা, যা আপনি সম্ভবত আগে কখনো শোনেননি। এই বিয়ের পর বানরটি সেই মেয়ের সঙ্গে কি করেছিল সেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন, তাই গল্পটি সম্পূর্ণ শুনতে ভুলবেন না। অনেকদিন আগের কথা, এক রাজ্যে একজন বাদশাহ ছিলেন। একবার বাদশাহ তার মন্ত্রীকে সঙ্গে নিয়ে শিকারের উদ্দেশ্যে বের হয়েছিলেন। সফরের সময় তারা জঙ্গলের খুব নিকটে একটি তাঁবু স্থাপন করেছিলেন। দুপুরবেলায় খাবারের আয়োজন করা হয়েছিল। এমন সময় বাদশাহ দেখতে পেলেন একটি বৃক্ষের উপর একটি বানর বসে তাদেরকে লক্ষ্য করছে। তবে এই বানরের আচরণ সাধারণ বানরের মতো ছিল না। বাদশাহ তার কর্মচারীদেরকে বললেন, এই বানরকে খাবার দাও। এরপর রাজার কর্মচারীরা বানরের সামনে কিছু খাবার দিয়েছিল। বানরটি বৃক্ষ থেকে নেমে এসে কয়লা দিয়ে কাগজে কিছু একটা লিখতে লাগলো। এরপর বানর তার লেখাটা বাদশাকে দিল। সেই কাগজে লেখা ছিল, আমি এই সমস্ত খাবার খাবো না, বরং বাদশার জন্য যে সমস্ত খাবারের আয়োজন করা হয়েছে ঠিক তেমন খাবার আমার জন্যও আয়োজন করা হোক। বাদশাহ এই কাগজটি পড়ে খুবই অবাক হয়ে গেলেন। বানর মানুষের মতো লিখতে পারে এমন কিছু তিনি কখনোই ভাবেননি। বাদশাহ তখন বানরের কথা মতো খাবার আয়োজন করার হুকুম দিলেন। তারপর বানরটি বৃক্ষ থেকে নেমে এসে খাবার গ্রহণ করল এবং তারপর সেই বৃক্ষে চলে গেল। হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে গেল। বাদশাহ তার কর্মচারীদেরকে বললেন, বানরের সামনে একটি কাগজের টুকরা রেখে দাও। কর্মচারীরা কাগজের টুকরা বানরের সামনে রেখে দিল। বানর আবারও সেই কাগজে কিছু একটা লিখল এবং বাদশাহকে দিল। তাতে লেখা ছিল, যেমন তাঁবু বাদশার জন্য স্থাপন করা হয়েছে ঠিক তেমন তাঁবু আমার জন্য স্থাপন করা হোক। বাদশার আদেশে বানরের জন্য একই ধরনের তাঁবু স্থাপন করা হয়েছিল। ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে গেল। বানরটি বৃক্ষ থেকে নেমে তার তাঁবুর ভিতরে চলে গেল। কয়েকদিন পর বাদশাহ যখন ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তিনি চাকরদেরকে বললেন, তোমরা ওই বানরের নিকটে যাও এবং তাকে জিজ্ঞাসা করো সে কি আমাদের সঙ্গে যাবে কিনা। বানর লিখল, অবশ্যই যাব, তবে যেমন হাতি বাদশার জন্য প্রস্তুত করা হয়েছে তেমন হাতি আমার জন্য প্রস্তুত করতে হবে। বাদশাহ বানরের প্রতি আগ্রহী হয়ে উঠলেন এবং তার জন্য একই ধরনের সোয়ারি প্রস্তুত করলেন। যখন তারা প্রাসাদের নিকট পৌঁছে গেলেন, তখন বাদশাহ আদেশ দিলেন, এই বানরটির থাকার ব্যবস্থা করো। বানরটিকে খুব সুন্দর একটি আস্তাবলে রাখা হয়েছিল, কিন্তু বানরটি আবার কাগজে লিখল, যেমন প্রাসাদ এই বাদশার জন্য তৈরি করা হয়েছে ঠিক তেমন একটি প্রাসাদ আমার জন্যও তৈরি করা হোক, তারপর আমি সেখানে থাকব, নয়তো আমি আবার জঙ্গলে ফেরত যাব। বাদশার আরেকটি প্রাসাদ ছিল যেখানে তিনি খুব কমই যেতেন। বাদশাহ তখন সেই প্রাসাদটিকে এই বানরকে দান করে দিলেন। বাদশার স্ত্রী অর্থাৎ এই রাজ্যের রানী এবং রাজ্যের কর্মচারীরা বানরটিকে খুবই পছন্দ করেছিল। এই দিকে বানর রাজদরবারে নিয়মিত আসা যাওয়া করত। বাদশার নিকট যে সমস্ত বিচার আসত, বানর সেই মামলাগুলি খুব মনোযোগ দিয়ে শুনত এবং যখন বাদশাহ কোনো ভুল সিদ্ধান্ত নিত, তখন সেই বানর কাগজে সঠিক সিদ্ধান্ত লিখে বাদশার হাতে দিত। শুরুতে বাদশাহ খুব রেগে গিয়েছিলেন, কিন্তু পরে তিনি বুঝতে পেরেছিলেন এই বানরের কারণে তিনি অনেক ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রয়েছেন। সেই বাদশার একটি সুন্দরী কন্যা ছিল। বাদশাহ তার কন্যাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন। রাজকন্যা এই বানরের কথা অনেক শুনেছেন। এক পর্যায়ে রাজকন্যা বানরটিকে দেখতে চাইলেন। একদিন রাজকন্যা তার সখীদেরকে সঙ্গে নিয়ে এই বানরটিকে দেখতে এলেন। যখন বানরটি রাজকন্যাকে দেখল, তখন সে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। রাজকন্যা তখন আতঙ্কিত হয়ে প্রাসাদের ভেতরে চলে গেলেন। এরপর থেকে রাজকন্যা যখনই আয়নায় নিজের মুখ দেখতেন, তখন পেছন থেকে বানরের মুখ দেখা যেত। কোনো এক অদ্ভুত উপায়ে এই বানর রাজকন্যার ঘরে ঢুকে যেত। একদিন এই বানর একটি কাগজ রাজকন্যার হাতে দিল। সেই কাগজে লেখা ছিল, তুমি কি আমাকে বিয়ে করবে? বিশ্বাস করো, আমিও খুব সুন্দর। রাজকন্যা জানতেন এই বানর খুব বুদ্ধিমান এবং সে আমার কোনো ক্ষতি করবে না। ধীরে ধীরে রাজকন্যার মনে এই বানরের প্রতি সহানুভূতির জন্ম নিল। যখন বাদশাহ এই খবর পেলেন, তখন তিনি এই বিষয়টাকে খুবই অপছন্দ করলেন। একটি বানর তার রাজকন্যার ঘরে যাওয়া আসা করছে। পরের দিন বাদশাহ বানরের সঙ্গে দেখা করতে এলেন। বানরটি প্রাসাদে উপস্থিত ছিল। বাদশাহ বললেন, আমি জানি না তুমি কে, কিন্তু তোমার প্রতিটি কথা আমি মেনেছি। তোমাকে আমার সমান সম্মানের অধিকারী করেছি। অন্য কোনো বাদশাহ হয়তো তোমার সঙ্গে এমনটি করতেন না, অথচ সেই তুমি আমার রাজকন্যাকে বিরক্ত করতে শুরু করে দিয়েছ। এই বিষয়টা আমার একদমই ভালো লাগছে না। আমি কোনো কঠোর ব্যবস্থা নেওয়ার আগেই তোমার থেমে যাওয়া উচিত।
বানর তখন আবারও লিখতে শুরু করল। লেখা শেষ হলে সে কাগজটি এগিয়ে দিল। তাতে লেখা ছিল, আমি আপনার কন্যাকে বিয়ে করতে চাই এবং আমি আপনাকে আশ্বাস দিচ্ছি আমি আপনার মেয়েকে সবসময় আনন্দে রাখব। বাদশাহ বানরের এই কথায় প্রচণ্ড উত্তেজিত হয়ে উঠলেন এবং বানরকে হত্যা করতে চাইলেন। কিন্তু বাদশার উজির সাহেব বাদশাকে বললেন, জাহাপনা, এই বানর কোনো সাধারণ বানর না। এমনটাও হতে পারে রাজকন্যার সঙ্গে বিয়ে হলে রাজকন্যার ভাগ্য খুলে যাবে। আপনি এই বানরের কথা মেনে নিন। কিন্তু রাজ্যের রানী কোনোভাবেই সম্মতি দিচ্ছিলেন না। তিনি ভাবতেই পারছিলেন না তার এত সুন্দরী কন্যার বিয়ে হবে একটি বানরের সঙ্গে। সব দিক বিবেচনা করার পর বাদশাহ এই বিয়েতে সম্মতি দিলেন। বিয়ের দিন বাদশাহ রানীকে একটি ঘরে আটকে রাখলেন এবং রাজকন্যাকে সেই বানরের সঙ্গেই বিয়ে দিলেন। বিয়ের পর রাজকন্যা বানরের প্রাসাদে চলে গেলেন। পরের দিন যখন রাজকন্যা রাজপ্রাসাদে ফিরে এলেন তখন তিনি খুবই খুশি ছিলেন। রানী তখন অবাক হয়ে গেলেন এবং তিনি বললেন, হে আমার কন্যা, তুমি এই বানরকে বিয়ে করে এত খুশি কিভাবে হলে? রাজকন্যা বললেন, আমি খুবই খুশি। আমার মতো সুখী নারী এই জগতে আর কেউ নাই। রাজকন্যা দিনের বেলায় তার বাবার প্রাসাদে থাকতেন এবং রাতের বেলায় বানরের প্রাসাদে চলে যেতেন। একদিন রাতে রাজ্যের রানী ছদ্মবেশে দাসীর পোশাক পরে বানরের প্রাসাদে চলে গেলেন। রাজকন্যার ঘরের দরজা বন্ধ ছিল। রানী দরজার সামনে দাঁড়িয়ে তাদের কথাবার্তা শুনতে শুরু করলেন। ভেতর থেকে একজন পুরুষের কণ্ঠস্বর শোনা যাচ্ছিল। রানী দরজার একটা ছিদ্র দিয়ে ভেতরে তাকিয়ে দেখলেন রাজকন্যা খুব সুন্দর একজন যুবকের সঙ্গে বসে আছে। যুবকটির সঙ্গে রাজকন্যা খুবই হাসি ঠাট্টা করে কথা বলছে। এই সমস্ত দেখে রানী খুবই অবাক হলেন এবং ভাবলেন, তাহলে বানরের রূপ ধরে থাকা এই যুবকের সঙ্গেই আমার কন্যার বিয়ে হয়েছে, আর এই জন্যই আমার কন্যা এত খুশি। রানী এবার বানরের প্রাসাদ থেকে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তখন তিনি দেখতে পেলেন প্রাসাদের এক কোণায় বানরের চামড়া পড়ে আছে। রানী ভাবলেন, তাহলে এই চামড়া পরিধান করে এই যুবক বানর সেজে ঘুরে বেড়ায়। আমি যদি এই চামড়াটা পুড়িয়ে দেই তাহলে সে আর কখনো বানর হতে পারবে না। এটা ভেবে তিনি বানরের চামড়া নিয়ে তার প্রাসাদে চলে গেলেন এবং সেই চামড়া পুড়িয়ে দিলেন। এই দিকে রানী যখন চামড়াটিকে আগুনে ফেলে দিলেন তখন যুবকটি প্রচণ্ড যন্ত্রণা অনুভব করতে লাগলেন। প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে করতে যুবক অদৃশ্য হয়ে গেলেন। এই আকস্মিক ঘটনায় রাজকন্যা হতবিহ্বল হয়ে পড়লেন। কি করবেন ঠিক বুঝতে না পেরে বাবার প্রাসাদে ফিরে এলেন এবং দেখলেন তার মা বানরের চামড়া পুড়িয়ে দিয়েছে। রাজকন্যা তখন তাড়াতাড়ি সেই আগুন নিভিয়ে দিলেন। রাজকন্যা বুঝতে পারলেন এই বিপদ তার মাই ঘটিয়েছে। রাজকন্যা কাঁদতে কাঁদতে বললেন, আপনি এটা কি করলেন? আপনার সঙ্গে কি আমার কোনো শত্রুতা ছিল? রাজকন্যার কথায় রানীও অবাক হয়ে গেলেন। এরপর রাজকন্যা সমস্ত কিছু খুলে বললেন। রানী বললেন, আমি তো ভেবেছিলাম যদি বানরের চামড়াটা পুড়িয়ে দেই তাহলে সে আর বানরের রূপ ধারণ করতে পারবে না, মানুষের বেশে আমার কন্যার জামাই হয়ে থাকবে। রাজকন্যা বললেন, আমি তো এইভাবেই খুশি ছিলাম, আপনি আমার ভালো করতে গিয়ে আমার ক্ষতি করে ফেললেন। রানী রাজকন্যার এই সমস্ত কথা শুনে চিন্তিত হয়ে পড়লেন। যখন বাদশাহ এই ঘটনার কথা জানতে পারলেন তখন সৈন্যদেরকে হুকুম দিলেন তার কন্যার জামাইকে খুঁজে বের করতে। সৈন্যরা সারা রাজ্য জুড়ে খোঁজাখুঁজি করেও বানরের কোনো সন্ধান করতে সক্ষম হল না। রাজকন্যা তার রাজকুমারকে খুঁজতে বেরিয়ে পড়লেন। পথে পথে ঘুরে বেড়াতে লাগলেন। পথ চলতে চলতে রাজকন্যার পায়ে ফোসকা পড়ে গেল। এক রাতে রাজকুমারী জঙ্গলে একটি বৃক্ষের নিচে আশ্রয় নিলেন। সেই বৃক্ষের উপরে একটি পাখির বাসা ছিল। সেই বাসায় দুইটি পাখি নিজেদের মধ্যে কথা বলছিল। রাজকুমারী তাদের কথা শুনতে পাচ্ছিলেন। স্ত্রী পাখিটি তার সঙ্গীকে বলল, কি হয়েছে, তুমি এত চিন্তিত কেন? পুরুষ পাখিটি বলল, আমাদের রাজকুমার এখান থেকে দক্ষিণ দিকের রাজ্যে রয়েছেন, আমি তার জন্য খুবই চিন্তিত। তার শরীরে বড় বড় ফোসকা পড়েছে, সে ঘুমাতে পারছে না। রাজ্যের সমস্ত ডাক্তার কবিরাজ তার চিকিৎসা করতে করতে হাল ছেড়ে দিয়েছে। তখন স্ত্রী পাখিটি জিজ্ঞাসা করল, রাজকুমারের এমন অবস্থা কিভাবে হলো? পুরুষ পাখিটি বলল, কোনো একজন জালিম রাজকুমারের চামড়া পুড়িয়ে দিয়েছে। স্ত্রী পাখিটি বলল, আমাদের রাজকুমার কি আর সুস্থ হবে না? পুরুষ পাখিটি বলল, অবশ্যই হবে। কেউ যদি আমাদের বিষটা সংগ্রহ করে এবং সেগুলোকে চন্দনের সঙ্গে মিশিয়ে 40 দিন যাবৎ প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় রাজকুমারের শরীরে মালিশ করে তবে আমাদের রাজকুমারের সমস্ত ক্ষত সেরে যাবে। রাজকন্যা বুঝতে পারলেন এই দুটি পাখি তার রাজকুমারকে নিয়েই কথা বলছে। রাজকন্যা এই পাখিদের বিষটা সংগ্রহ করলেন এবং একজন কবিরাজের ছদ্মবেশে দক্ষিণের রাজ্যের দিকে রওনা হলেন। কিছুটা দূরে যাওয়ার পর রাজকন্যা একটি শহর দেখতে পেলেন। শহরটি খুব সুন্দর ছিল
কিন্তু সেখানে সবকিছুই বিষণ্ণ হয়েছিল। সেখানকার মানুষেরা খুবই চিন্তিত ছিল। রাজকন্যা যাকেই রাজকুমারের কথা জিজ্ঞাসা করতেন সবাই বলতো রাজকুমারের অবস্থা খুবই খারাপ। রাজকন্যা বাজার থেকে চন্দন এবং অন্যান্য ওষুধ কিনলেন এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রাজপ্রাসাদে পৌঁছে গেলেন। তিনি প্রহরীকে বললেন, তোমাদের বাদশাকে এই সংবাদ দেবে হিমালয় থেকে একজন হাকিম এসেছেন, তিনি রাজকুমারের চিকিৎসা করবেন। প্রহরী দৌড়ে বাদশার নিকটে গেল। এই সংবাদ পেয়ে বাদশাহ বললেন, তাকে সসম্মানে এই মহলে নিয়ে এসো। বাদশাহ যখন রাজকন্যাকে দেখলেন তখন তিনি অবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন, ইনি তো একজন নারী, এই নারী কিভাবে রাজকুমারের চিকিৎসা করবে, যেখানে বড় বড় হাকিম পর্যন্ত ব্যর্থ হয়েছে। তবু বাদশাহ বললেন, আপনি কি পারবেন? অনেক বড় বড় হাকিম ব্যর্থ হয়েছে। রাজকন্যা বললেন, যদি 40 দিন পর রাজকুমার সুস্থ না হয় তাহলে মৃত্যুদণ্ডই হবে আমার উপযুক্ত পুরস্কার। রাজকন্যার এই কথা শুনে বাদশাহ খুশি হয়ে সম্মতি দিলেন এবং রাজকন্যা বললেন, আমি এখন থেকে রাজকুমারের ঘরেই থাকব, যাতে আমি দিনরাত তার সেবা করতে পারি। বাদশার আদেশে রাজকন্যাকে রাজকুমারের কক্ষে পৌঁছে দেওয়া হলো। রাজকন্যা চিকিৎসা করতে শুরু করলেন এবং 1 মাসের মধ্যেই রাজকুমার সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। যদিও কিছুটা ক্ষত অবশিষ্ট ছিল। রাজকন্যা দিনরাত সেবা করতে লাগলেন। অন্যদিকে বাদশাহ তাকে একটি বড় পুরস্কার দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। রাজকুমার ছদ্মবেশের কারণে রাজকন্যাকে চিনতে পারেনি। রাজকুমার সেই ছদ্মবেশী হাকিমের প্রতি কৃতজ্ঞ ছিলেন। এই দিকে 40তম দিন পূর্ণ হবার পর রাজকন্যা রাজকুমারের শরীরে মলম লাগিয়ে সেখান থেকে চলে গেলেন এবং তার প্রাসাদে ফিরে এলেন। রাজকন্যা চলে আসার পূর্বে রাজকুমারের নিকট থেকে তার হাতের আংটি চেয়েছিলেন এবং রাজকুমার সেই আংটি খুশি মনে দান করেছিলেন। রাজকুমারের আংটি নিয়ে রাজকন্যা তার বাবার প্রাসাদে ফিরে এলেন। এই দিকে রাজকুমার জানতেন না ছদ্মবেশী হাকিম চলে গেছেন। প্রাসাদে রাজকুমারের সুস্থতার কারণে উৎসবের প্রস্তুতি খুব জোরেশোরে চলছিল, কিন্তু হাকিমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাজকুমার খুবই চিন্তিত হয়ে পড়লেন এবং বাদশাও অবাক হয়েছিলেন। তিনি ভাবতে লাগলেন, হাকিম কেন তার পারিশ্রমিক গ্রহণ না করেই ফিরে গেলেন। রাজকুমার যখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন তখন তার স্ত্রী রাজকন্যার কথা মনে পড়ল। একদিন তিনি তার পিতার নিকট থেকে অনুমতি নিয়ে বেরিয়ে পড়লেন এবং সোজা তার শ্বশুরবাড়িতে চলে গেলেন। তিনি রাজকীয় পোশাক পরেছিলেন এবং তার সঙ্গে একটি রাজকীয় বাহিনীও ছিল। বাদশার কর্মচারীরা রাজকুমারকে খুবই সম্মানের সঙ্গে বাদশার মেহমানখানায় নিয়ে গেলেন। এই দিকে বাদশাহ তার কন্যার দুঃখে ভারাক্রান্ত হয়েছিলেন। রাজকুমার খুবই আদবের সঙ্গে বাদশাকে সালাম দিলেন। বাদশাহ বললেন, আপনি কে? আপনি কোন রাজ্যের রাজকুমার? রাজকুমার বললেন, হে সম্মানিত বাদশাহ, আপনি হয়তো আমাকে চিনতে পারছেন না, কিন্তু আমি আপনাকে কখনো ভুলতে পারবো না। আমি আপনাকে খুব ভালোভাবেই চিনি। আমি সেই বানর যাকে আপনি সম্মান দিয়েছিলেন, আপনার প্রাসাদে রেখেছিলেন এবং আপনার কন্যার সঙ্গে আমার বিয়ে দিয়েছিলেন। বাদশাহ খুবই খুশি এবং অবাক হয়ে বললেন, এটা কিভাবে সম্ভব? আমি আপনাকে আমার গল্প পরে ব্যাখ্যা করব। এখন আপনি আমাকে বলুন, আমার স্ত্রী কোথায়? বাদশাহ বললেন, তুমি চলে যাওয়ার পর থেকে তোমার সেই প্রাসাদে সে একাই থাকে। রাজকুমার খুশিতে প্রাসাদের দিকে দৌড়ে গেলেন। অন্যদিকে রাজকন্যা দুঃখের প্রতিমূর্তি হয়ে বসেছিলেন। ফুলের মতো মুখটি ম্লান হয়ে গিয়েছিল। রাজকুমারকে সামনে দেখে রাজকুমারী অবাক হয়ে গেলেন। রাজকুমার বললেন, তোমার ভালোবাসা আমাকে এখানে নিয়ে এসেছে। তোমার মা আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন, কিন্তু এক হাকিমের চিকিৎসায় আমি সম্পূর্ণ সুস্থ হয়েছি। কিন্তু আশ্চর্য, সেই হাকিম আমার আংটি ছাড়া আর কিছুই গ্রহণ করে নাই এবং তিনি সেখান থেকে চুপচাপ চলে গিয়েছিলেন। রাজকন্যা এবার তাকে সেই আংটি দেখিয়ে বললেন, এটাই কি তোমার আংটি? রাজকুমার তখন অবাক হয়ে বললেন, এটা তুমি কোথায় পেলে? রাজকন্যা বললেন, কারণ সেই হাকিম আর কেউ নয়, আমিই ছিলাম। তারপর রাজকুমারী রাজকুমারকে সমস্ত ঘটনা খুলে বললেন। রাজকন্যা বললেন, আমার মা আপনার শত্রু ছিল না। যখন আমার মা আপনাকে মানুষের রূপে দেখতে পেয়েছিলেন তখন তিনি বানরের চামড়া পুড়িয়ে দিয়েছিলেন, যাতে আপনি কখনো আর বানর না হতে পারেন। রাজকন্যা বলল, ভুল কিন্তু আপনারও ছিল। আপনি কখনো আমাকে আপনার বানর হওয়ার কারণ বলেননি। যদি বলতেন তবে আপনার চামড়াকে আমি আমার জীবনের থেকেও বেশি সুরক্ষিত রাখতাম। রাজকুমার এবার বলতে শুরু করলেন, প্রায় 1 বছর আগের কথা। আমি শিকারের উদ্দেশ্যে বের হয়েছিলাম। আমার সঙ্গে সৈন্য সামন্ত ছিল। জঙ্গলে আমি একটি হরিণ দেখেছিলাম এবং সেই হরিণটাকে শিকারের উদ্দেশ্যে তীর ছুড়লাম।
হরিণটি আমার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। আমি সেই হরিণটিকে খুঁজতে বের হলাম এবং এতটা দূরে চলে আসলাম যে আমার সঙ্গে যারা ছিল তারা সবাই পেছনে পড়ে গিয়েছিল। আমি আমার সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। হঠাৎ আমি দেখলাম মরুভূমির কাছে একজন বৃদ্ধ বসে আছেন এবং তার পাশে একটি 12 বছরের ছেলে বসে আছে। বৃদ্ধটি কান্না করছিলেন এবং সেই ছেলেটির পা থেকে রক্ত ঝরছিল। বৃদ্ধ কাঁদতে কাঁদতে সেই ব্যক্তিকে অভিশাপ দিচ্ছিলেন যিনি সেই ছেলেটির পায়ে তীর মেরেছিলেন। আমাকে দেখেই বৃদ্ধ রাগে বললেন, তুমি কি মানুষ নাকি বানর? তোমার মধ্যে কোনো শিষ্টাচার নেই। এইটুকু বলার পরেই আমি তৎক্ষণাৎ মানুষ থেকে বানরে রূপান্তরিত হয়ে গেলাম। তখন বৃদ্ধ বললেন, এখন জঙ্গলে জঙ্গলে অভিশপ্ত হয়ে ঘুরে বেড়াও, তোমার কোথাও ঠাঁই হবে না। তাদের অভিশাপ এবং আমার এই অবস্থার কারণে আমি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলাম যে আমি বৃদ্ধের নিকট ক্ষমা চাইতে লাগলাম। আমার কান্নাকাটি দেখে সেই ছেলেটির আমার প্রতি দয়া হলো। সে বৃদ্ধকে বলল, যখন মানুষ তার ভুল স্বীকার করে তখন তাকে ক্ষমা করা উচিত। আমাদের উচিত হবে এই ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া। ছেলেটি যখন অনেক বেশি জোরাজোরি করছিল তখন বৃদ্ধ বললেন, আমি তো অভিশাপ ফিরাতে পারবো না, তবে অভিশাপ কমাতে পারি। তুমি বানরই থাকবে, তবে যতক্ষণ না পর্যন্ত কোনো নারী তোমার প্রতি সহানুভূতি দেখিয়ে তোমাকে বিয়ে করবে। যখন তোমার বিয়ে হবে তখন তুমি তোমার আসল অবস্থায় ফিরে আসবে। বিয়ের পরের 1 বছর পর্যন্ত তুমি শুধুমাত্র তোমার স্ত্রীর সামনে মানুষের রূপে আসতে পারবে। 1 বছর অতিক্রম হলেই তুমি অভিশাপমুক্ত হয়ে যাবে। এরপর আমি সেখান থেকে চলে আসলাম। আমি আমার রাজ্যেও ফিরতে পারছিলাম না এবং আমার কোনো আশ্রয়ও ছিল না। 6 মাস যাবৎ আমি জঙ্গলে এভাবেই ঘুরে বেড়াচ্ছিলাম। তারপর তোমার পিতার সঙ্গে জঙ্গলে দেখা হয়েছিল। তিনি আমাকে সেখান থেকে প্রাসাদে নিয়ে এলেন। তারপর তোমার পিতা তোমার সঙ্গে আমাকে বিয়ে দিলেন। এর পরের সমস্ত ঘটনা তুমি ভালোভাবেই অবগত রয়েছ। রাজকুমারের এই সমস্ত কথা রাজ্যের রানী এবং বাদশাহ আড়াল থেকে শুনতে পেলেন। তারপর রানী রাজকুমারের নিকট ক্ষমা চাইলেন এবং রাজকুমারও রানীকে ক্ষমা করে দিলেন। বাদশাহ বললেন, আমাদের কোনো ছেলে নেই, এখন থেকে তুমি আমার সঙ্গেই থাকবে। রাজকুমার বললেন, এখন আমাকে আমার স্ত্রীকে নিয়ে আমার নিজের রাজ্যে যেতে হবে। আমার পিতার সঙ্গে তার পরিচয় করাতে হবে। কিন্তু আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আপনার নিকট অবশ্যই আসব যখন আমাকে আপনার প্রয়োজন হবে। তারপর রাজকুমার রাজকন্যাকে সঙ্গে নিয়ে রাজ্যে ফিরে গেলেন এবং তারা দুজনেই সুখে শান্তিতে বসবাস করে জীবন কাটাতে লাগলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।